জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি কখনো শোনেন যে একটা ছেঁড়া ফাটা 10 টাকার নোটের জন্য কোনো খুনি ধরা পড়েছে, ব্যাপারটা শুনলে খুব অবাক হবেন, তাই না? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে দিল্লি পুলিশের সাথে। দিনটা 6 জুলাই 2021, মঙ্গলবার। ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতেন শ্রীকৃষ্ণ স্বরূপ। ঠিক প্রতিদিনের মতো 6 জুলাই 2021 মঙ্গলবার সেদিনও তিনি তার কর্মক্ষেত্রে যান। বাড়িতে তার একমাত্র স্ত্রী এবং পুত্র। 6 জুলাই মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে একটু অবাক হন, কারণ সেই বাড়ির সদর দরজা হাট করে খোলা। অন্যান্য দিন তিনি বাড়ি ফেরার পরে বাড়ির সামনে এসে দরজায় বেল বাজান। ভিতর থেকে ওনার স্ত্রী বা পুত্র কেউ এসে দরজা খুলে দেয়, কিন্তু সেদিন তা হয়নি। এই শ্রীকৃষ্ণ স্বরূপের বাড়ি সাউথ দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে, জায়গার নাম পালম বিহার। বাড়িতে প্রবেশ করার পর তিনি বেডরুমের দিকে যান। বেডরুমের দিকে তাকাতেই আতঙ্কে আঁতকে ওঠেন। সামনে শ্রীকৃষ্ণ বাবুর 55 বছর বয়সী স্ত্রী ববিতা দেবী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। আতঙ্কে শ্রীকৃষ্ণবাবু জোর জোর চিৎকার করতে থাকেন, ডাকতে থাকেন তার ছেলেকে। ছেলের কোনো শব্দ না পেয়ে তিনি দ্রুত পায়ে পাশের ঘরের দিকে যান। ওই পাশের ঘরে যাওয়ার পর তিনি দেখেন তার 27 বছরের ছেলে বিছানাতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঠিক তার স্ত্রীর মতোই অবস্থা, গোটা শরীরে তার রক্ত। এই শ্রীকৃষ্ণবাবু এই ব্যাপার দেখার পরই ঘরের ভিতর থেকে জোর জোর চিৎকার করতে থাকে। কৃষ্ণবাবু চিৎকার শুনে আশেপাশের সমস্ত বাড়ির লোক ছুটে আসে। প্রতিবেশীর লোকজন বাড়িতে এসে বাড়ির ভিতরে ঢুকে দেখে দুটি ঘরে দুটি মৃতদেহ পড়ে রয়েছে একদম রক্তাক্ত অবস্থায়। ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করা শ্রীকৃষ্ণ স্বরূপের স্ত্রী এবং ছেলে মার্ডার হয়েছে। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। ঠিক সেই সময় কোনো এক প্রতিবেশী পুলিশকে ফোন করে। দিল্লি পুলিশের একটা টিম শ্রীকৃষ্ণ স্বরূপের বাড়িতে পৌঁছায়। পুলিশ এসে দেখে মামলা খুব গম্ভীর, কারণ শ্রীকৃষ্ণবাবু ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করেন। দিল্লি পুলিশের টিম মৃতদেহ দুটিকে ওখান থেকে তুলে পোস্টমর্টমের জন্য, ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্রের এমন তছনছ অবস্থা, যেটা পুলিশ প্রথমে দেখেই ভাবে এটা কোনো চুরি বা ডাকাতির ঘটনা। আলমারি খোলা পড়ে, খাটের বক্স এবং বিছানা সমস্ত কিছু এলোমেলো। সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত প্রতিবেশীদেরকে ডেকে পাঠায়। সমস্ত প্রতিবেশীরা পুলিশের ডাক পেয়ে সেখানে হাজির হয়। খবর পাওয়ার পর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা খবর পেয়েছে তৎক্ষণাৎ সেখানে হাজির হয়েছে। ময়না তদন্তের পর মা এবং ছেলে দুজনের মৃতদেহকে অন্তিম সংস্কার করা হয়। এই তদন্ত হওয়ার সময় একটা ব্যাপারে পুলিশ কিন্তু খুব অবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণবাবুর বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। পুলিশ যখন সিসিটিভি ক্যামেরা দেখতে যায়, তখন পুলিশ দেখে যে সিসিটিভি ক্যামেরার যে হার্ড ড্রাইভটা রয়েছে, সমস্ত ডেটা যেখানে জমা হয় সেটাই উধাও। অর্থাৎ যে এই লুটপাট করেছে সে কিন্তু সিসিটিভি হার্ড ড্রাইভটাকে সঙ্গে করে নিয়ে গেছে। এইখানটাতে পুলিশের একটু সন্দেহ হয় যে যে সমস্ত ছিচকে চোর বা ডাকাতরা রয়েছে তারা যদি এই সমস্ত কাজকর্ম করে থাকে, তাহলে তাদের এত বুদ্ধি কোথায়? পুলিশ বহু মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদ করে শ্রীকৃষ্ণ স্বরূপ মানুষটি কেমন, তার কারোর সঙ্গে কোনো শত্রু আছে কিনা, এয়ারফোর্সে তার কর্মের জায়গাতেও তার কোনো শত্রু আছে কি। সেম এই একই প্রশ্ন পুলিশ আবার শ্রীকৃষ্ণ স্বরূপকে জিজ্ঞাসা করে। এখানে তিনি উত্তর দেন যে তার প্রতি হিংসা বা তার প্রতি শত্রুতা কোনো মানুষের সঙ্গে নেই, সেটা তার কর্মস্থলে হোক বা তার বাড়ির আশেপাশে। পুরো ব্যাপারটাতে পুলিশের হাত খালি, কোনো তথ্য বা প্রমাণ কিচ্ছু পুলিশের কাছে নেই। পুলিশকে বাধ্য হয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে হয়। এই জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে শ্রীকৃষ্ণবাবুর 27 বছরের ছেলে, সে একটা প্রাইভেট কোম্পানিতে কম্পিউটারে কাজ করত। কিন্তু 2020-তে যখন লকডাউন হয়, তখন বহু মানুষের কাজ চলে যায়। কৃষ্ণবাবুর ছেলের কাজটাও ঠিক তখনই চলে যায়। তখন থেকেই সে তার বাড়িতেই থাকতো। তারও কোনো কারোর সাথে শত্রুতা নেই, তারও কোনো কারোর সাথে রিলেশন নেই। পুলিশ সমস্ত কিছু তদন্ত করে, কিন্তু সব দিকই প্রায় বন্ধ। কোনো দিকে কোনো ছিটে ফোটার সূত্র বের করতে পারে না। শ্রীকৃষ্ণবাবু পুলিশকে বলে যে ঘরের মধ্যে এমন কিছু দামি জিনিসপত্র ছিল না যেটা চোর বা ডাকাত নিয়ে যাবে। যেটুকু দামি জিনিসপত্র বা গহনা ছিল সেটুকু ব্যাংকের লকারে রাখা। দিল্লি পুলিশের টিম ভাবে এভাবে হবে না, আরও ভালো করে তল্লাশি চালাতে হবে, আরও কঠিন তদন্ত করতে হবে। এখানে পুলিশ একটা সিদ্ধান্ত নেয়, শ্রীকৃষ্ণবাবুর বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি, দোকান এবং রাস্তাতে সিসিটিভি লাগানো আছে কিনা তার ফুটেজগুলোকে খতিয়ে দেখবে। খুব খোঁজাখুঁজি চালাতে থাকে পুলিশ।
কয়েকটা দিন এভাবেই পেরিয়ে যায়। বহু সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, কিন্তু পুলিশের হাত তখনও খালি। ঠিক এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণবাবুর বাড়ি থেকে একটুখানি দূরে একটা মোড়ের মধ্যে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, যেটা মাত্র 4 সেকেন্ডের। ওই 4 সেকেন্ডের ফুটেজে দেখা যায় এক ব্যক্তি, তার মাথায় গামছা ঢাকা, কিছু একটা জিনিস নিয়ে সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। গামছা ঢাকার জন্য তার চেহারা পুরোপুরিভাবে ঢেকে আছে, কোনোভাবেই তার মুখ দেখা যাচ্ছে না। পুলিশের এখানে সন্দেহ হয় ওই ব্যক্তির হাতে যেটা রয়েছে সেটা কিছুটা সিসিটিভির ফুটেজ স্টোর করা হার্ড ড্রাইভের মতো দেখতে, ঠিক যেমনটা শ্রীকৃষ্ণবাবুর বাড়ি থেকে মিসিং হয়েছিল। ওই 4 সেকেন্ডের ভিডিও ফুটেজ নিয়ে পুলিশ বহু মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করে, যদি কেউ দেখে থাকে বা কোনো রকমভাবে কোনো ছোটোখাটো ক্লু পাওয়া যায়। কিন্তু পুলিশের হাত আবার খালি, কোনো রকম কোনো সূত্র পাওয়া যায় না। সিসিটিভির 4 সেকেন্ডের ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে তাকে দেখে পুলিশের মনে হয় যেভাবে গামছা মাথায় নিয়ে সে হাঁটছে তাতে করে সে কোনো গাড়িতে আসেনি। 1, ওই ব্যক্তি লোকালের কেউ হবে। 2, সেখান থেকে সে তার নিজের গন্তব্যে ফেরার জন্য সে নয় ট্যাক্সি, নয় বাস, নয় অটো, নয় টোটো এইসবের কিছু সাহায্য নিয়েছে। আশেপাশে মানুষদেরকে পুলিশ অনেক আগেই জিজ্ঞাসাবাদ করেছে, প্রত্যেকের একই বক্তব্য যে এই রকম দেখতে মানুষকে তারা দেখেনি। এবার পুলিশ তদন্তের সুরটাকে একটু পাল্টায়। ওই 4 সেকেন্ডের ভিডিও ফুটেজ নিয়ে বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সমস্ত স্ট্যান্ডে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসা করে গত 6 জুলাই মঙ্গলবার দুপুরের দিকে গামছা মাথায় দেওয়া হাতে একটা ছোট মেশিনের মতো যন্ত্র নিয়ে তারা কাউকে দেখেছে কিনা। বহু সাধারণ মানুষ, বহু বাস কর্মচারী, বহু ট্যাক্সি এবং অটো ড্রাইভারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেখানেও কোনো সূত্র পাওয়া যায় না। ঠিক ওই সময় হঠাৎ করে এক টোটো চালক পুলিশের দিকে এগিয়ে আসে। পুলিশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, 6 জুলাই মঙ্গলবার ঠিক এই রকম চেহারা, মাথায় গামছা ঢাকা দেওয়া এক ব্যক্তি দুপুরবেলায় তার টোটো রিক্সাতে বসেছিল। কথাটা শোনার পর পুলিশের চোখ জল করে ওঠে। পুলিশ সেই টোটো চালককে জিজ্ঞাসা করে যে এই ঘটনা তোমার কি করে মনে আছে, কারণ প্রতিদিন প্রায় বহু মানুষ টোটো রিক্সাতে যাতায়াত করে, তোমার পার্টিকুলার এই ব্যক্তিকেই কি করে মনে থাকলো? টোটো চালক উত্তর দেয়, যখন ওই ব্যক্তি আমার টোটোর মধ্যে বসেছিল তখন সে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। আরও একটা ব্যাপার, ওই ব্যক্তির জামা কাপড়ের মধ্যে ছিটে ফোটা রক্ত লেগেছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার কি কোনো চোট লেগেছে? জামা কাপড়ে এত রক্ত কেন? লোকটি আমাকে কোনো উত্তর দেয়নি, শুধু একটা কথাই বলল, আমাকে মেট্রো স্টেশনে নামিয়ে দাও। এই কথা শোনার পর ওই টোটো চালক সেই ব্যক্তিকে চাপিয়ে মেট্রো স্টেশনে নামিয়ে দেয়। এই কথা শোনার পর পুলিশের মনে হয় কোনোভাবেই আর সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক তখনই টোটো চালক আর একটা কথা বলে ওঠে, আর ওই কথা শোনা মাত্র পুলিশের তদন্তের পুরো মোড় ঘুরে যায়। সেই টোটো চালক বলেন যে টোটো স্ট্যান্ড থেকে মেট্রো স্টেশনের ভাড়া মাত্র 30 টাকা। মেট্রো স্টেশনে টোটো থেকে নামার পর ওই ব্যক্তি আমাকে একটা 10 টাকা এবং একটা 20 টাকার নোট দেয়, কিন্তু 10 টাকার নোটটা বেশ ফাটা, একদিকের নোটের নাম্বারটাও ছেঁড়া। আমি তাকে বলি, বাজারে এই 10 টাকার নোটটা চলবে না, আপনি এটা পাল্টে দিন। ওই ব্যক্তি বলে, আমার কাছে আর কোনো চেঞ্জ নেই, আমার কাছে আর কোনো টাকাই নেই, যা আছে এটাই। তখন টোটো চালক বলে যে আমি এই টাকা নেব না। ওই ব্যক্তি টোটো চালককে জিজ্ঞাসা করে, আপনি পেটিএম পেমেন্ট নেন? টোটো চালক বলে, হ্যাঁ, আপনি পেটিএম পেমেন্ট করে দিতে পারেন। সঙ্গে সঙ্গে টোটো চালক তার পেটিএম নাম্বার সেই ব্যক্তিকে দেয়। সেই গামছা মাথায় দেওয়া ব্যক্তি 10 টাকা এবং 20 টাকার নোটটিকে টোটো চালকের কাছ থেকে ফেরত নেয় এবং তার নম্বরে 30 টাকা পেটিএম অনলাইন পেমেন্ট করে। যখনই এই কথা টোটো চালক পুলিশকে বলে, পুলিশ চমকে ওঠে। সেখানে জিজ্ঞাসা করে যে তোমাকে অনলাইনে 30 টাকা পেমেন্ট দিয়েছিল তার নাম্বারটা কত? ওই 30 টাকার অনলাইনের নাম্বারটি নিয়ে খোঁজ পায় তার মালিকের নাম অভিষেক। তদন্ত করে জানা যায় অভিষেক আর কেউ নয়, অভিষেক হচ্ছে শ্রীকৃষ্ণ স্বরূপের বোনের ছেলে, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ হচ্ছে অভিষেকের মামা। যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ ওই ঠিকানায় যায় এবং অভিষেককে তুলে নিয়ে আসে থানাতে। অভিষেককে দেখার পর পুলিশ খুব চিন্তায় পড়ে যায়, কারণ 6 জুলাই অর্থাৎ মঙ্গলবার, যেদিন শ্রীকৃষ্ণবাবুর স্ত্রী এবং ছেলেকে খুন করা হয়, ঠিক কয়েক ঘন্টা পর থেকেই
শ্রীকৃষ্ণবাবুর বাড়িতে অভিষেক প্রায় সবসময়ই ছিলেন। সকলের সঙ্গে সে নিজেও দুঃখ প্রকাশ করে, সে কান্নাকাটি করে, আবার সবার সঙ্গে সে নিজেও ওই বডি নিয়ে হাসপাতালে যায়। ময়না হওয়ার পর সে সেই বডি নিয়ে শ্মশানে যায় এবং অন্তিম সংস্কারও তো সবার সঙ্গে ছিল। আবার অন্তিম সংস্কার করার পর ওই দিন পুলিশ যখন সবার বয়ান লিখছিল, তখন সেই অভিষেকই সকলের প্রথম সারিতে। সেদিন অভিষেক পুলিশকে খুব শক্ত গলায় বলেছিল, আমার মামি এবং ভাইয়ের খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা খুঁজে বের করুন। ভাবতে পারছেন ব্যাপারটা? পুলিশের সামনে সব সময় খুনি ঘোরাফেরা করছিল, কিন্তু পুলিশ এতটুকুও টের পায়নি। এরপর পুলিশ অভিষেককে খুব শক্ত হাতে জিজ্ঞাসাবাদ করে। বারবার অভিষেক অস্বীকার করে। পুলিশ ওই 4 সেকেন্ডের ভিডিওর সাথে অভিষেককে মিলিয়ে দেখে, দেখা যায় ওই ভিডিও ফুটেজ অভিষেক ছাড়া আর কেউ নয়। পুলিশের কয়েক ডান্ডা পড়তেই অভিষেক মুখ খোলে, পুলিশকে বলে সেই খুন করেছে। তখন খুব বিস্ময়ভাবে পুলিশ তার কাছে জানতে চায় কেন সে এই কাজ করেছে। পুলিশকে বলে যে তার বোনের বিয়ের সময় তার মামির কাছ থেকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপের স্ত্রীর কাছ থেকে সে 50,000 টাকা ধার নিয়েছে। সেই টাকা যখন ফেরত দেওয়ার কথা ছিল সে তখন দিতে পারেনি। সে যখনই মামার বাড়ি আসতো তার মামি তার কাছ থেকে এই টাকাটা চাইতো, ওটা দিত। সেই দিনও ঠিক এটাই ঘটে। মঙ্গলবার সকালে অভিষেক তার মামার বাড়ি যায়, তার মামি এবং তার ভাইয়ের সঙ্গে একসঙ্গে বসে খাবার খায়। 3 জন মিলে একটা ফিল্ম দেখে। শ্রীকৃষ্ণবাবুর 27 বছরের ছেলে তখন পাশের ঘরে ঘুমাতে যায়। ঠিক তারপরই ববিতা, অর্থাৎ শ্রীকৃষ্ণবাবুর স্ত্রী, অভিষেককে এই টাকা চায়। কথা শোনা মাত্র অভিষেকের মাথা গরম হয়। রেগে গিয়ে সে এই ঘরের কোণে রাখা জিম করার ডাম্বেলটাকে হাতে তুলে নেয়। সেটা দিয়ে ববিতার মাথায় সজোরে আঘাত করে। ববিতা মেঝেতে লুটিয়ে পড়ে, সারা ঘর রক্তে ভর্তি হয়। সেখানেই মৃত্যু হয় ববিতা। অভিষেকের মনে হয় যে ঘরে এত কিছু হয়ে গেল, সে কিন্তু ধরা পড়ে যাবে। ওই ডাম্বেলটা নিয়ে সে আবার পাশের ঘরে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার মাথাতেও সজোরে আঘাত করে বারবার। শ্রীকৃষ্ণবাবুর ছেলেরও সেখানেই মৃত্যু হয়। ধরা পড়ার ভয়ে ঘরে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক উলঢাল করে দেয়, যেন যে কেউ দেখে ভাবে যে এটা চুরি ডাকাতির কেস, এটা লুটপাটের কেস। তারপর ভয়ে সিসিটিভির ফুটেজ যেখানে স্টোর হয় সেই হার্ড ড্রাইভটাকে খুলে নিয়ে সে ওখান থেকে চম্পট দেয়। সামান্য কিছু টাকার জন্য সে তার মামিমা এবং তার ভাইকেও খুন করতে হাত কাঁপেনি। যে ঘটনাগুলো আমি শোনাই সেগুলি 100% সত্য। প্রত্যেকটা মানুষের এই ঘটনা শোনার বা জানার দরকার আছে। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে তথা সারা বিশ্বে এরকম ঘটনার নজির প্রচুর। কিছু কেস আছে যেগুলো সলভ হয়ে যায়, আবার কিছু কেস আনসলভ হয়ে রয়ে যায়। আজকের ঘটনা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।